নির্দেশনা ভেঙে উপজেলার ভোটে স্বজনদের প্রার্থী করছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা, দলে অসন্তোষ। দেশে 6 মাস ধরে থাকছে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ, বেশি মৃত্যু বয়স্ক শিশুর। মার্চের আগে টিকা নেওয়ার পরামর্শ। গ্রীষ্মের শুরুতেই বান্দরবানে বিশুদ্ধ পানির সংকট তীব্র, অকেজ বেশিরভাগ নলকূপ, ঝিরিতে নেই পানি। এবারে জানাবো বিস্তারিত খবর। নির্দেশনা অমান্য করে উপজেলার ভোটে পরিবারের সদস্যদের প্রার্থী করছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। এই তালিকায় আছে তাদের স্ত্রী, ছেলে মেয়ে থেকে শুরু করে ভাই ভাতিজা শ্যালকের নাম। অথচ এবারে নির্বাচন অবাধ অংশগ্রহণমূলক করতে দলীয় প্রতীকে ভোটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দল। টাঙ্গাইলের ধনবাড়িতে খালাতো ভাই হারুনুর রশিদ হীরাকে আবারও প্রার্থী ঘোষণা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এমপি আব্দুর রাজ্জাক। এর প্রতিবাদে আওয়ামী লীগ সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছে দলের একাংশ। মধুবর ইয়াকুব সাহেব এবং ধনবাড়ি তার আত্মীয় হীরা সাহেবকে মনোনয়ন দিয়েছেন এবং বলেন যেটা আমি মনোনয়ন দিলাম। মাদারীপুর সদরে ছেলেকে প্রার্থী করেছেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। নাটোরের সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেল আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক। আর নারায়ণগঞ্জ 1-এর এমপি গোলাম দস্তগীর গাজী প্রার্থী করেছেন ছেলে গাজী গোলাম মুর্তজা পাপ্পাকে। স্থানীয় আওয়ামী লীগের অভিযোগ, পুরো এলাকাকে নিজের বলয়ে নেয়ার চেষ্টা করছেন তিনি। এছাড়া বগুড়া, নোয়াখালী, মৌলভীবাজার, নরসিংদী, কুমিল্লা, মানিকগঞ্জ, পিরোজপুর সহ অন্তত 20 জেলায় নানা উপজেলায় প্রার্থী হচ্ছেন স্থানীয় সংসদ সদস্যের নিকটাত্মীয়রা। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের নির্বাচনে প্রভাব বিস্তার না করতে। অথচ এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও নিরপেক্ষ করতে দলীয় প্রতীক দিচ্ছে না আওয়ামী লীগ। সংকীর্ণ পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে অনেকেই রাজনীতি থেকে হারিয়ে যাবেন। পরিবারতন্ত্র প্রতিষ্ঠার ফলাফল কখনোই বৃহত্তর আঙ্গিকে ভালো হয় না। পরিবার পরিজন ঘনিষ্ঠ জনদেরকে নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে নিজের বলয়কে শক্তিশালী করা, ভারী করার জন্য কোনো পায়তারা করে, সে বিষয়গুলো আওয়ামী লীগ নজরদারির ভিতরে নেবে। এর আগের নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে দাঁড়ালে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ক্ষমা করেছে দল। তবে এবার তৃণমূলের বিরোধ ঠেকাতে দেয়া হচ্ছে কঠোর হওয়ার হুঁশিয়ারি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে দলের সবাইকে আমরা মাফ করে দিয়েছি। এখন যেহেতু নির্বাচনে, এখন আমরা কঠোর হয়েই দলের শৃঙ্খলা ঐক্যকে আমরা জোরদার করব। নির্বাচন নিয়ে একটা ভুল বুঝাবুঝি তো হয়েছে, আবার সবাইকে একই জায়গায় একই সাথে কাজ করবার একটা মানসিকতা তৈরি করবার জন্যে কি বলে গ্রাউন্ড ওয়ার্ক করা। প্রথম ধাপে 152 উপজেলা পরিষদে 8 মে এবং দ্বিতীয় ধাপে 161 উপজেলায় 21 মে ভোট নেবে নির্বাচন কমিশন। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার পরিবেশ নেই, তাই এবার উপজেলা নির্বাচনও বর্জন করল বিএনপি। তবে দলটি যখন সিদ্ধান্ত জানিয়েছে, তখন প্রথম ধাপের 150টি উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ। দলের সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচনে অংশ নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কেন্দ্রীয় নেতাদের। শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি। তবে দলটি যখন এই সিদ্ধান্ত ঘোষণা করেছে, তখন প্রথম ধাপের 150টি উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার বিবৃতিতে নির্বাচনে না যাওয়ার কারণ জানায় দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ কখনোই নিরপেক্ষ নির্বাচনের সংস্কৃতি রপ্ত করেনি, তাই তাদের অধীনে নির্বাচনে যাওয়ার যৌক্তিকতা নেই। এদের অধীনে যে নির্বাচন হয় না, এটা তো আর নতুন করে বলার কিছু নেই। সুতরাং যেই উপজেলা নির্বাচনে নতুন কিছু হবে এবং হওয়ার মতো কি পরিবর্তন হয়েছে, মানুষের কাছে তো কিছুই, মানুষের সামনে কিছু আসে নাই। কারো মতিভ্রম হয়ে গেলে, যে দেশে কোনো নির্বাচন নাই, সেইখানে যদি কারো মতিভ্রম হয়, সেই যদি এখনও মনে করে একটা নির্বাচনে আশা তার মনে জেগে উঠেছে, তাহলে তার
পার্টি গঠনতন্ত্র তো আছে, এটা কিক ইন করবে অটোমেটিকলি। বিএনপি নেতারা বলছেন এই সরকারের নির্বাচনী প্রহসনের অংশীদার আর হতে চান না তারা। এই তথাকথিত নির্বাচন কমিশনের অধীনে হবে, যে নির্বাচন কমিশন এই আওয়ামী সরকারের আজ্ঞাবহ একটি নির্বাচন কমিশন। সুতরাং আমরা মনে করি যে এই উপজেলা নির্বাচনে যাওয়া এবং না যাওয়া একই কথা। দলের সিদ্ধান্ত না মেনে বিএনপির মতো বড় একটি দলের কিছু নেতার উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ বিচ্ছিন্ন ঘটনা বলেও মনে করেন বিএনপি নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আরো জানাতে কক্সবাজার ও পাবনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কক্সবাজারে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, প্রথম ধাপের উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই তো গতকাল শেষ হয়েছে, সেক্ষেত্রে মূল প্রার্থী কতজন আর কাদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা রয়েছে? হ্যাঁ, গতকালকে কক্সবাজারের যে আপনি জানেন ষষ্ঠ ধাপে প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এইখানে কক্সবাজার সদর উপজেলা এবং মহেশখালী উপজেলা এই দুটি উপজেলায় নির্বাচন হবে 8 মে। গতকালকে যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সেখানে কক্সবাজার সদর উপজেলায় চেয়ারম্যান পদে 5 জনের প্রার্থিতা বৈধ করেছেন এবং ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রার্থী ছিল একজন, তার প্রার্থিতা বৈধ করেছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছিলেন 3 জন, এই 3 জনের প্রার্থিতার বৈধ করেছেন। এবং পাশাপাশি আপনি যদি বলি মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে সেখানে একজন প্রার্থীর যে প্রার্থিতা স্থগিত করা হয়েছে এবং মোট যেই এখানে দেখা যাচ্ছে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন, মোট 15 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে আমি এখানকার যারা প্রার্থী হয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা এখনো পর্যন্ত আপনারা জানেন যেহেতু প্রতীক বরাদ্দ হয়নি সেই ক্ষেত্রে তাদের যে প্রচারণা সেটি এখনো তারা শুরু করেনি, তবে প্রতীক বরাদ্দ হওয়ার পরপরই তারা শুরু করবেন। তো কক্সবাজারের যে আপনি জানেন যে কক্সবাজার সদর উপজেলা এবং মহেশখালী এই দুটি উপজেলার আসলে খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেকটা যে যারা হেভিওয়েট প্রার্থী রয়েছেন তাদের মধ্যে অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই হবে সেরকমই আভাস দিচ্ছেন, যেহেতু এবার কোনো দলীয়ভাবে কোনো প্রতীক বরাদ্দ না হওয়ার কারণেই বেশিরভাগ যে সকল প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। তবে কক্সবাজার যে সদর উপজেলা রয়েছেন সেখানে একজন জামাত সমর্থিত প্রার্থী, তিনিও প্রার্থী হয়েছেন এখানে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে একটা ইভিএম পদ্ধতিতে যে ভোট হবে। তবে যেহেতু বিএনপি কিংবা অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে অনেকটা যে ভোটারদের মধ্যে যেরকম একটি উৎসাহ সেরকম কিন্তু উৎসাহ এখন এখানে নেই বললে চলে। তৌফিক, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি পাবনায়, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, যেহেতু গতকালই মাত্র মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে, সেক্ষেত্রে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? আসলে পাবনায় আপনি জানেন যে পাবনার কিন্তু 9টি উপজেলা রয়েছে, এর মধ্যে কিন্তু প্রথম ধাপে 3টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাবনার বেড়া, সুজানগর এবং সাঁথিয়া উপজেলার এই 3টি উপজেলার আসলে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই 3টিতেই কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আর আপনাকে বলে রাখি যে এই 3টি উপজেলায় কিন্তু 16 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পাশাপাশি 14 জন কিন্তু পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এর পাশাপাশি কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 8 জন প্রার্থী নির্বাচন কমিশন কিন্তু বৈধ ঘোষণা করেছেন। এর মধ্যে পাবনার বেড়া উপজেলার যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন তার কিন্তু মনোনয়ন স্থগিত করা হয়েছে বলে গতকাল কিন্তু নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে। তাছাড়া কিন্তু যে 16 জন প্রার্থী রয়েছেন সবগুলোই কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। আর আমি যে উপজেলায় এখন অবস্থান করছি এটা হচ্ছে পাবনার অন্যতম একটি উপজেলা, পাবনার সুজানগর উপজেলা। এখানে 2 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং এই 2 জন চেয়ারম্যানের মধ্যে বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি পাশাপাশি সাবেক পৌর মেয়র
মেয়র কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই দুইজন প্রার্থীর মধ্যেই কিন্তু ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটি কিন্তু আমরা আসলে জানতে পেরেছি। এবং পাবনার যে অন্য উপজেলা রয়েছে সাথিয়া, সেখানে কিন্তু 6 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এর পাশাপাশি কিন্তু পাবনার যে বেড়া উপজেলা রয়েছে সেখানে কিন্তু যে কয়েকজন প্রার্থী রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটি কিন্তু আমরা আসলে জানতে পেরেছি। এর পাশাপাশি এবং যে পরিবেশ নিয়ে কথা বলছিলেন, আসলে এখন পর্যন্ত কিন্তু উপজেলা পরিষদ গতকালকে কিন্তু মনোনয়ন বৈধ করেছেন এবং এই বৈধ ঘোষণার পরপরই কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন সমাবেশ না করলেও তারা কিন্তু বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছেন। এই ছিল আমার কাছে আসলে উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কক্সবাজার এবং পাবনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনেও জাতীয় নির্বাচনের মতো কঠোর অবস্থানে থাকবে ইসি। সুষ্ঠু ভোট বাধাগ্রস্ত হলে প্রয়োজনে বাতিল হবে প্রার্থিতা। নির্বাচন অংশগ্রহণমূলক করতে আওয়ামী লীগ, বিএনপি সহ সব রাজনৈতিক দলকে ভোটে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানিয়েছে ইসি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এসব কথা বলেন। 4 ধাপে অনুষ্ঠিত হবে আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচন। প্রথম ধাপে 152 উপজেলায় ভোট হবে আগামী 8 মে। দ্বিতীয় ধাপে আরও 161টি উপজেলায় নির্বাচন 21 মে। বাকি 2 ধাপে 29 মে ও 5 জুন ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেবে না আওয়ামী লীগ, কোনো প্রার্থীকে মনোনয়ন দেবে না দল। এদিকে নির্বাচনে না আসার সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি। তবে স্থানীয় পর্যায়ের অনেক নেতা লড়তে পারেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। নির্বাচনে সব প্রার্থী ও দলকে সমান সুযোগের আশ্বাস দিয়েছে কমিশন। সুষ্ঠু নির্বাচন করতে ইসি বদ্ধপরিকর, জানালেন কমিশনার। যে রাজনৈতিক দলে আসবে সবাই আমাদের প্রতি সমাচরণ পাবে এবং কি বলা যায়, নির্বাচনী আইন প্রয়োগের ক্ষেত্রে বলেন, এটা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে আমাদের আচরণ সমান থাকবে। এই জন্য আমার থাকবে যে সব রাজনৈতিক দলের নির্বাচনে আসুক, তাদের প্রার্থী যারা দলীয় দিতে চাইলেও দিতে পারেন, যদি তারা ওপেন রাখতে চান তাও করতে পারেন। সম্প্রতি উপজেলা নির্বাচন বিধিমালায় বেশ কিছু পরিবর্তন এনেছে কমিশন। দেশে প্রথমবারের মতো ডিজিটাল মাধ্যমে ভোটের প্রচারের সুযোগ হয়েছে। বাধ্যতামূলক করা হয়েছে অনলাইনে মনোনয়নপত্র দাখিল। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটারের সমর্থন সূচক শোয়ের বিধানও তুলে নেওয়া হয়েছে। এসব পরিবর্তনের সুফল পাবেন প্রার্থীরা, বলছে ইসি। সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হিসেবে যদি কেউ কাজ করেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যদি কোনো ক্যান্ডিডেট যদি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অন্যায় কিছু করেন বা আইন শৃঙ্খলা মেনে না চলেন, তার নির্বাচন আচরণবিধি না মেনে চলেন, তার বিরুদ্ধে কিন্তু শাস্তি ব্যবস্থা নেওয়া হবে। এমনও হতে পারে যে তার প্রার্থিতা বাতিল হতে পারে। তো এই ধরনের আমরা কঠোর অবস্থানে যেমন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ছিলাম, এই নির্বাচনের ক্ষেত্রে আমরা কিন্তু একই অবস্থানে থাকব। এবারে নির্বাচনে রঙিন পোস্টার ছাপাতে পারবেন প্রার্থীরা। ভোটের প্রচারেও সময় পাবেন বেশি। তবে চেয়ারম্যান পদে জামানত 10,000 থেকে বাড়িয়ে 1 লাখ টাকা ও ভাইস চেয়ারম্যান পদে 5,000 টাকা থেকে 75,000 টাকা করা হয়েছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে সংকট দীর্ঘমেয়াদী হলে জ্বালানি তেলের মূল্যের ওঠানামা সহ সব সংকট মোকাবেলায় প্রস্তুতির তাগিদ দিয়েছেন তিনি। বুধবার সকালে মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেন সরকার প্রধান। ইরান ইসরায়েল যুদ্ধের দামামায় গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য। জ্বালানি তেল সহ বিভিন্ন ব্যবসা বাণিজ্যে বিশ্বজুড়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার আশঙ্কা। বিষয়টি উঠে আসে মন্ত্রিসভার বৈঠকেও। মধ্যপ্রাচ্যের দিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে সংকট যদি দীর্ঘস্থায়ী হয় সে আলোকে প্রতিটি মন্ত্রণালয়কে মোকাবিলায় প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন তিনি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন এবং সেটি কিভাবে আমরা মোকাবেলা করব, যে এইরকম এই কনফ্লিক্ট যদি দীর্ঘমেয়াদী হয় তার ফলাফল, সেগুলো মোকাবেলা করার জন্য আমরা কি করতে পারি সেই জন্য প্রস্তুতি নিতে বলেছেন এবং সেগুলো এক্সারসাইজ করতে বলেছেন, সেই নির্দেশনা দিয়েছেন।
মন্ত্রিসভার বৈঠকে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024-এর খসড়ায় নীতিগত চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এই আইনের আওতায় একটি আলাদা কর্তৃপক্ষ হবে। এছাড়া দীর্ঘদিন চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে বা কেন বাস্তবায়ন হচ্ছে না তা মন্ত্রিসভাকে জানাতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমরা যে রিপোর্টটা পাই সেই রিপোর্টে বলা থাকে যে বাস্তবায়নাধীন আছে, তো সেগুলোর ব্যাপারে বলছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য, হয় সেগুলো বাস্তবায়ন করবে, না বাস্তবায়ন করার প্রয়োজন না হলে সেগুলো যেন মন্ত্রিসভায় আবার নিয়ে আসতে হবে যে এটা এখন বাস্তবতা নাই বা এই কারণে বাস্তবায়ন করা যাচ্ছে না। সুপ্রিম কোর্টের বিচারপতির বেতন ভাতা ও সুযোগ সুবিধার সমান পাবেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। এমন বিধান রেখে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের পারিতোষিক ও বিশেষাধিকার আইন 2024-এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বছরে 6 মাস ধরেই থাকছে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ। শীত নয়, জুন জুলাইয়ে গ্রীষ্ম বর্ষায় এ সংক্রমণ বাড়ে 6 গুণ। আক্রান্তের তুলনায় বেশি মারা যাচ্ছেন বয়স্করা। বুধবার দুপুরে আইইডিসিআরে এক সংবাদ সম্মেলনে জরিপের এই তথ্য তুলে ধরা হয়। সুরক্ষা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ মানুষদের প্রতি বছর মার্চ মাসের আগেই টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছে আইইডিসিআর। 17 বছর ধরে ইনফ্লুয়েঞ্জার বার্ষিক জরিপ করে আসছে স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত 1,15,000-এর বেশি নমুনা পরীক্ষায় 11 ভাগ মানুষের শরীরে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাওয়া গেছে। 5 থেকে 24 বছর বয়সীরা আক্রান্ত হয়েছেন বেশি, তবে এই বয়সে মৃত্যুহার সবচেয়ে কম। অন্যদিকে 1 বছরের কম বয়সী এবং 60 বছরের বেশি বয়সীরা মারা গেছেন বেশি। এই ভ্যাকসিনটা কিন্তু আবার অন্যান্য ভ্যাকসিনের মতো একবার দিলেই যে সারা জীবনে প্রোটেকশন দিবে তা না, এটা ইয়ারলি বেসিসে এই ভ্যাকসিনটা দিতে হয়। সুতরাং আমাদের ভ্যাকসিনটাকে দিতে হবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে টু গেট দ্য হাইয়েস্ট কাভারেজ। জরিপে দেখা গেছে ইনফ্লুয়েঞ্জা নিয়ে হাসপাতালে ভর্তি প্রতি 100 জনে 1 জন রোগীর মৃত্যু হয়েছে। অন্যদের তুলনায় বয়স্কদের মৃত্যু ঝুঁকি 3 গুণ বেশি। যেই মেজারগুলো আমার যেটার জন্য খুব অতিরিক্ত পয়সা খরচের প্রয়োজন নেই, সেগুলো যদি আমরা অভ্যাসে পরিণত করতে পারি, আমাদের এই ইনফ্লুয়েঞ্জা থেকে অনেকখানি রিলিফ পাবো। দেশে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকোপ। সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা সহ নানা লক্ষণে প্রকাশ পায়। বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের প্রতি বছর টিকা নেয়ার পরামর্শ চিকিৎসকদের। একটি টিকা 6 থেকে 8 মাস পর্যন্ত সুরক্ষা দেয়। ইনফ্লুয়েঞ্জাকে আমরা খুব গুরুত্ব দেই না, কিন্তু ইনফ্লুয়েঞ্জা কিন্তু আসলে এটা কি বলবো যে সাইলেন্ট কিলারের মতো। আমাদের সিজনটা উইন্টারে ইনফ্লুয়েঞ্জা অলমোস্ট নীল থাকেই না। আমাদের সিজন হয় আরও পরে, শুধু আমাদেরকে এটা কিন্তু মনে রাখতে হবে। 1998 সালে ইনফ্লুয়েঞ্জা মহামারীতে মারা যায় 5 কোটি মানুষ। এরপর সাধারণ সর্দি জ্বরে রূপ নেয় ইনফ্লুয়েঞ্জা, তারপরও থামেনি মৃত্যু। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগে নানা পদক্ষেপ নিয়েও থামানো যাচ্ছে না সড়ক দুর্ঘটনা। বাড়তি ট্রিপে অধিক আয়ের প্রতিযোগিতা, যানবাহনে ফিটনেস না থাকা সহ বিভিন্ন কারণে বাড়ছে দুর্ঘটনা। তাই বিকল্প হিসেবে গণপরিবহনের পাশাপাশি সরকারি দপ্তরের গাড়িগুলোকে ঈদের যাত্রী পরিবহনে যুক্ত করার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। ঈদের আনন্দ প্রতি বছরই ম্লান হয়ে যায় সড়কে বহু মানুষের মৃত্যুতে। সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর নতুন উদ্যোগেও থামছে না মৃত্যুর মিছিল। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে ঈদ উল ফিতরের যাত্রায় গত 8 বছরে 1978টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2307 জন। বিশ্লেষকরা বলছেন এজন্য দায়ী পরিবহন শ্রমিকদের নির্ধারিত বেতন বোনাস না থাকা, বেশি মুনাফার আশায় বিশ্রামহীনভাবে গাড়ি চালানো, ফিটনেস না থাকা ও ফাঁকা সড়কে গতির প্রতিযোগিতার মতো বেশ কিছু বিষয়। একজন চালক 24 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 36 ঘন্টা বিরামহীনভাবে স্টিয়ারিংয়ের মধ্যে আছে এই ঈদে। এটাও কিন্তু এই যে এখানে বেতন কাঠামো, বোনাস কাঠামো না থাকবার কারণে কিন্তু এমনটি হচ্ছে। পুলিশ বলছে গণপরিবহন ছাড়াও ট্রাক ও অন্যান্য যানবাহনে ঝুঁকি নিয়ে ঈদে যাত্রা করেন অনেকেই। জনবল সংকট ও কাজের চাপে যা নজর এড়িয়ে যায়। পিকআপে, খোলা ট্রাকে এটা কিন্তু খুবই বিপজ্জনক, এটা কোনোভাবেই করা সমীচীন নয়।
এবং সেই ক্ষেত্রে আরও একটি দায়িত্ব যাদের রয়েছে সেটা হলো আমাদের মালিক শ্রমিক ড্রাইভার, যারা মালিক শ্রমিক এই সমস্ত গাড়ির মালিক, তারা কিন্তু এইভাবে যাত্রী তুলে নেন। এটা তো সম্পূর্ণ বেআইনি, দণ্ডনীয় অপরাধ। ঈদে যানবাহন সংকট নিরসন ও যাত্রা নিরাপদ করতে সরকারি বিভিন্ন সংস্থার গাড়ি গণপরিবহনে যুক্ত করার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। আমাদের সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠান আছে তাদের পরিবহন পরে কিন্তু অসংখ্য বাস আছে। এই বাসগুলো কিন্তু নিয়মিত মেনটেনেন্স করা হয়। এই বাসের যারা চালক আছে তারাও কিন্তু দক্ষ অভিজ্ঞ। এই বাসগুলি এবং চালকগুলি যদি আমরা মহাসড়কে বিশেষ করে ঈদের সময় এই যে স্বল্পকালীন একটা সংকট তৈরি হয় তখন যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু চাহিদার বিপরীতে একটা ব্যাপক যোগান দেওয়া যাবে। বিকল্প পরিবহন ব্যবস্থা তৈরি করা গেলে মহাসড়কে ঈদের সময় মোটরসাইকেল বন্ধ করা সম্ভব হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের টঙ্গী বাজারে আলুপট্টি মার্কেটের আগুন 1 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, তবে আগুনে পুড়ে গেছে 4টি গুদাম। ফায়ার সার্ভিস জানায় বুধবার রাত 11:30টার দিকে টঙ্গী বাজারে আলুপট্টি মার্কেটে আগুন লাগে। প্রথমে টঙ্গী থেকে 3টি ইউনিট, পরে উত্তরা থেকে আরও 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 5টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় গুদামে মজুত করে রাখা চাল, পেঁয়াজ, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে সারা দেশে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, এতে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। আরও জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। সাদাত, আজকে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত উঠতে পারে? আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির ব্যাপারে কোনো পূর্বাভাস দিয়েছে কি? দেখুন, 2টি বিভাগ ছাড়া কিন্তু দেশের 6টি বিভাগের উপর দিয়েই কোথাও মাঝারি এবং কোথাও তীব্র তাপপ্রবাহ বইছে। আবহাওয়া অফিস যদিও বলছে যে এই তাপপ্রবাহ কিন্তু এই চলতি এপ্রিল জুড়েই থাকবে, কোথাও কমবে কোথাও বাড়বে, এভাবে কিন্তু এপ্রিল পর্যন্তই থাকবে। রাজধানীতে কিন্তু গতকাল বিকেলে হালকা বৃষ্টির পরে কিন্তু আবহাওয়া কিছুটা অনেকটাই স্বস্তিদায়ক হয়ে এসেছে। সকাল থেকেও আমরা দেখেছি যে রাজধানীর আবহাওয়া মেঘাচ্ছন্ন আকাশ এবং সাথে কিছুটা বাতাস আছে। মানে গতকালের চেয়েও আজকে সকালের আবহাওয়া তুলনামূলক কিন্তু স্বস্তিদায়ক ছিল, কিছুটা গরম কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রোদের তেজ আমরা বাড়ছে দেখছি। আবহাওয়া অফিস কিন্তু এমনটাই বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা বাড়বে। আজ কিন্তু সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাজধানীর আবহাওয়া এবং রাজধানীর আশেপাশের আবহাওয়া উঠতে পারে এবং দেশের যেসব অঞ্চলগুলোতে তীব্র এবং মাঝারি তাপপ্রবাহ চলছে সেগুলো কিন্তু অব্যাহত থাকবে। কোথাও কোথাও কিছুটা কমতে পারে, আবার দেশের কোথাও বৃষ্টির কারণে কিন্তু তাপমাত্রা কিছুটা কমে এসেছে বটে, কিন্তু সেই বৃষ্টির প্রভাবে বা সেই ঠান্ডা পরিস্থিতি তো মানে দূর হলে কিন্তু আবারও তাপমাত্রা বা আবহাওয়া বাড়বে। এবং বৃষ্টির ব্যাপারে আবহাওয়া অফিস যেটা বলছে যে সিলেট এবং চট্টগ্রাম বিভাগ, মানে এই 2 বিভাগের কোথাও কোথাও আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। সে সাথে শিলাবৃষ্টির সম্ভাবনাও দেশের কোথাও কোথাও মানে হতে পারে। এছাড়া রাজধানীতে কিন্তু গতকালকে যেমন সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ছিল, আবহাওয়া অফিস বলছে যে আজকেও বিচ্ছিন্নভাবে কোনো একটা সময় মানে বৃষ্টি হতে পারে। তবে সে বৃষ্টিটা মুষলধারে হবে বা ভারী বৃষ্টি হবে না, গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এবং আগামী কয়েকদিন মানে আগামী 4 থেকে 5 দিন কিন্তু এই তাপমাত্রা বাড়বে। মানে যে একটা টানা বৃষ্টি বা স্বস্তিদায়ক বৃষ্টির সংবাদ কিন্তু আবহাওয়া অফিস দিতে পারছে না, বরং আরও 3-4-5 দিন পর্যন্ত এই তাপমাত্রা বাড়তে পারে বলে কিন্তু আবহাওয়া অফিস সতর্ক করছেন। এবং আবহাওয়া অফিস নিশ্চয়ই বোঝা যাচ্ছে অতি সহসায় এই গরম কাটছে না। আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। পার্বত্য জেলা বান্দরবানে গ্রীষ্মের শুরুতেই দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। অধিকাংশ নলকূপ অকেজো হওয়ার পাশাপাশি ঝিরি ঝর্ণাতে পানি না থাকায় দুর্ভোগে পড়েছে পাহাড়ি জনপদ। এজন্য অনেকে দুর্গম এলাকার খাল গর্ত খুঁড়ে নদীর দূষিত ঘোলা পানি ব্যবহার করছেন। এতে ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। বান্দরবানের পাহাড়ে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও বিভিন্ন সংস্থার বসানো নলকূপগুলোর বেশিরভাগই অকেজো। জিএফএস পাইপের মাধ্যমে সুপেয় পানির সরবরাহের ব্যবস্থাও বন্ধ অনেক জায়গায়।
অনেক ঝিরি ঝর্ণাতেও নেই পর্যাপ্ত পানি। ফলে অনেক দূর পথ পাড়ি দিয়ে দুর্গম ঝিরি ঝর্ণা, খাল, নদী থেকে খাবারের পানি সংগ্রহ করছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে দুর্গম রোয়াংছড়ি, রোমা ও থানচিতে সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। খাল, নদ নদীর পানি ব্যবহারের ফলে ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পানি নেওয়ার জন্য আমাদের অনেক কষ্ট হয়। যদি পাড়াতে কোনো টিপ বা নলকূপ থাকে তাহলে অনেক ভালো হবে। ডিপার্টমেন্টগুলো পানির সংকট নিরসনের জন্য কাজ করছে, তাদের সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব রয়েছে। কুকুর পচা ভাসছে, তবু আমরা খেতে হয়েছে। ভালো পানি অনেক সময় রোগ ব্যাধি অনেক কিছু হয়। এই বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। অপরিকল্পিতভাবে পাহাড় কাটা, চাষাবাদ, ঝিরি ঝর্ণা থেকে অতিরিক্ত পাথর আহরণের কারণেই পানি প্রবাহ কমছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাহাড়ে ঝিরি ঝর্ণাতে আগে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যেত, ন্যাচারালি অনেক পাথর থাকতো এবং এই পাথরের ফাঁকে ফাঁকে আসলে পানি জমা থাকে, পানি থাকে। নির্বিচারে মানুষ এটাকে উঠে নিতেছে, উত্তোলন করতেছে, যার কারণে আসলে ওই পরিমাণে ঝিরি ঝর্ণাতে বা পাহাড়ের গায়ে আর পানি থাকতেছে না। বান্দরবানের ৭ উপজেলায় প্রায় ৪০,০০০ মানুষ সুপেয় পানির সংকটে রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অন্তত ৩০টি বখাটে কিশোর চক্রের দৌরাত্মে অতিষ্ঠ ফেনীর মানুষ। বেপরোয়া এসব কিশোরেরা দেয়ালে সাঁটিয়ে রাখে পরিচয়, তুচ্ছ ঘটনায় জড়ায় মারামারিতে। এদেরকে আইনের আওতায় না আনায় অপরাধ বাড়ছে দাবি করছেন শহরবাসী। আর প্রশাসন বলছে আইনি প্রক্রিয়ায় নয়, বরং সামাজিক ও পারিবারিকভাবে কিশোরদের সমস্যা মোকাবিলা জরুরি। ফেনী শহরের রামপুর, পুলিশ কোয়ার্টার, মাস্টারপাড়া, উকিলপাড়া সহ বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে লেখা এসডিকে, 7 স্টার, PS10 সহ নানা বখাটে কিশোর চক্রের নাম। পাড়ার মোড়ে আড্ডা, ইভটিজিং ও তুচ্ছ বিষয়ে দল বেঁধে মারামারির মতো কিশোর দলের নানা উৎপাতে অতিষ্ঠ শহরবাসী। যেভাবে কিশোর গ্যাং বেড়ে উঠতেছে, আমাদের আগামী প্রজন্ম বাসযোগ্য সুন্দর পরিবেশ রক্ষার্থে তাদের লাগাম টানা দরকার। কেবল মার্চে বখাটে কিশোরদের 3টি মারামারির ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। 22 মার্চ দাগনভূঞায় মারামারি ঘটনায় 13 কিশোরকে আটক করে পুলিশ। 24 মার্চ মতিগঞ্জ বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির পাশে এক কিশোরের ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়। আর 29 মার্চ আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে 10 থেকে 15 জন মিলে আরেক কিশোরকে মারধর করে। এসব বখাটে কিশোররা চুরি, ছিনতাই, মাদক সেবন, স্কুল কলেজ ছাত্রীদের উত্ত্যক্ত, যৌন হয়রানি, এমনকি হত্যার মতো অপরাধের সাথে যুক্ত হচ্ছে। কিশোর চক্রের মারামারির ঘটনায় বড়রা আপোষ রফা করায় মামলা হয় কম। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় এসব কিশোর অপরাধীরা ছাড় পাচ্ছে। রাজনৈতিক ছত্রছায়ায় মূলত কিশোর গ্যাংদের আজকে বেশি উৎপাত, তো ভবিষ্যতে দেশের জন্য খুবই অশনি সংকেত। আমি মনে করি শিশু আইন আর পেনাল কোডের এই দুইটার সমন্বয়ে একটা আইন করা দরকার, কারণ তারা যে ভয়াবহতা নিয়ে গেছে, সমাজে খুন খারাপি, তারপর ইফটিজিং অনেক ভয়াবহতা আকার ধারণ করছে। জেলা পুলিশের তথ্য বলছে, বর্তমানে ফেনীতে 30টিরও বেশি কিশোর চক্র সক্রিয় আছে। গত 6 মাসে কিশোর অপরাধের ঘটনায় 7টি মামলায় অন্তত 17 জন গ্রেপ্তার হয়েছে। কাউন্সিলিং প্লাস সচেতনতা হচ্ছে, পাশাপাশি যখন কোনো অপরাধ সংঘটিত হয়ে যাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে আমরা পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করে পরবর্তী আইনানুগ কার্যক্রমগুলো গ্রহণ করা হবে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে শুধু পুলিশ নয়, পরিবারের সদস্যদেরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চিত্রনায়িকা পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মারধর, হত্যা চেষ্টার মামলার শুনানি আজ। আর এই শুনানি হবে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। নাসির ইউ মাহমুদের দায়ের করা এই মামলা তদন্তের দায়িত্ব শুরুতে ছিল সিআইডির, পরে তা দেয়া হয় পিবিআইকে। 18 মার্চ অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে চার্জশিট দিয়েছে তারা। এর আগে 2021 সালের 14 জুন ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও অজ্ঞাত 4 জনের বিরুদ্ধে মামলা করেছিলেন পরিমণি। তবে দীর্ঘ তদন্তের পর এর কোনো প্রমাণ পায়নি পুলিশ। পরে নাসির ইউ মাহমুদ পরিমণির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আবেদন করলে মামলা করতে বলে আদালত। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ভোটগ্রহণ কাল, নির্বাচন ঘিরে সরগরম ভোটের মাঠ। এবারও প্রতিদ্বন্দ্বিতা করছে 2টি প্যানেল, দিচ্ছে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস।
গতবারের বিতর্ক ছাপিয়ে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছে নির্বাচন কমিশন। সকাল 9টায় শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল 5টা পর্যন্ত। এবারে ভোটার সংখ্যা 570 জন। প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। 94 বছর আগে আজকের দিনে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী যুব আন্দোলনের সূচনা হয়। তবে সেই বিপ্লবীদের স্মরণীয় করে রাখতে তেমন কোনো উদ্যোগ নেই। চট্টগ্রামে তাদের কয়েকটি ভাস্কর্য থাকলেও পড়ে আছে যেন তেন ভাবে। তবে জেলা প্রশাসনের দাবি, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার সহ বিপ্লবীদের স্মৃতি রক্ষায় সবকিছুই করা হচ্ছে। 1930 সালের 18 এপ্রিল রাতে চট্টগ্রামের দামপাড়ায় অস্ত্রাগার লুট করে দেশপ্রেমী একদল যুবক। নেতৃত্বে ছিলেন মাস্টারদা খ্যাত বিপ্লবী সূর্য সেন। 22 এপ্রিল জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সেনাদের সঙ্গে বিপ্লবীদের সম্মুখ যুদ্ধ হয়। শহীদ হন বেশ কয়েকজন। যুদ্ধের পর 3 দিনের জন্য স্বাধীন ছিল চট্টগ্রাম। বিশিষ্টজনরা বলছেন, এর মাঝেই লুকিয়ে ছিল আজকের স্বাধীন বাংলাদেশের বীজ। সেই যে সাহসটা করেছিলেন তারা যে উদ্যোগটা নিয়েছিলেন, সেটা আগামী দিনের যারা যে কোনো দেশে, বাংলাদেশ শুধু নয় পৃথিবীর যে কোনো দেশে স্বৈরাচার বিরোধী ঔপনিবেশিক শাসকদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। 94 বছর পরও সেই বীরদের স্মৃতি রক্ষায় তেমন কোনো উদ্যোগ নেই। নগরীর জেএম সেন হলের পাশের মাঠে বিপ্লবীদের কয়েকটি ভাস্কর্য থাকলেও তা পড়ে আছে একেবারে অবহেলায়। তাকে যেদিন ফাঁসি দেওয়া হয়েছে কিংবা তার জন্মদিনের দিন, এই সমস্ত দিনে যেন উন্মুক্ত করা হয়, সাধারণ মানুষকে যেন দেখার সুযোগ দেওয়া হয়, যাতে আমাদের নতুন প্রজন্ম যাতে ইতিহাস সম্পর্কে, যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন ছিল চট্টগ্রাম থেকে যে আন্দোলন হয়েছিল সূর্য সেনের নেতৃত্বে, সেই বিষয়টা যেন ইতিহাসটা জানতে পারে। সূর্য সেন, প্রীতিলতার মতো বিপ্লবীদের স্মরণীয় করে রাখতে সম্ভাব্য সবকিছুই করা হচ্ছে বলে দাবি প্রশাসনের। আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে জানিয়েছি এবং বিশেষ করে পর্যটন মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি, আমরা বিআরটিসিকে চিঠি দিয়েছি। আমরা আশা করছি বিআরটিসির কাছ থেকে যদি আরও 2-1টি বাস আমরা যদি পাই, তাহলে হয়তো এই রুটগুলোতে আমরা নতুন করে পর্যটন সেবা চালু করতে সক্ষম হব। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের অপরাধে 1934 সালের 12 জানুয়ারি মাস্টারদা সূর্য সেন ও তার সহযোগী তারকেশ্বর দস্তিদারকে চট্টগ্রাম কারাগারে ফাঁসি দেয়া হয়। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়িটি পর্যটক আর গবেষকদের কাছে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হলেও তাদের জন্য সুযোগ সুবিধার বিষয়টি এখনও অবহেলিত। প্রায় 55 বছর আগে সরকার রবীন্দ্র স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই কাছারি বাড়িটির দায়িত্ব নিলেও প্রয়োজনীয় অবকাঠামো নেই এখনও। নাটোরের রানী ভবানীর 3 তৌজির অংশডিহি শাহজাদপুর জমিদারি নিলামে 13 টাকা 10 আনায় কেনার পর এই কাছারি বাড়ির মালিকানা পায় ঠাকুর পরিবার। 1890 থেকে 1897 সাল পর্যন্ত বেশ কয়েকবার এখানে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে বসে রচনা করেন সোনার তরী, চিত্রা, ছিন্নপত্র আর পোস্টমাস্টারের মতো ছোট গল্প সহ অনেক সুখপাঠ্য গল্প ও প্রবন্ধ। জাদুঘরে রূপান্তর করা এই কাছারি বাড়িটি দর্শক পর্যটকদের কাছে যেমন আকর্ষণীয়, তেমনি রবীন্দ্র গবেষকদের কাছেও গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ শুধু বাংলার নয়, বাংলা সাহিত্যের নয়, সারা পৃথিবীর কবি, বিশ্ব সাহিত্যের কবি। এই জন্যে রবীন্দ্রনাথকে নিয়ে বিশ্ব সাহিত্যের মানুষ এবং সারা বিশ্বের মানুষই গবেষণা করতে যায়। তবে পর্যটকদের জন্য সুযোগ সুবিধা এখনো উপেক্ষিত। অবকাঠামোর উন্নয়ন হলে আরও পর্যটক বাড়ত। তাহলে রবীন্দ্রনাথের নিয়ে গবেষণা করতে হলে তার ব্যবহারের জিনিসপত্রগুলো প্রশাসনের উচিত যে এইগুলো কোথায় গেল, কিভাবে গেল, এই খোয়া জিনিসগুলো উদ্ধার করা। যেখানে আপনার খাজনাপত্র আদায় হতো জমিদারের, সে কাছারি বাড়িটা আপনি গিয়ে দেখেন, এটাকে একটা সংস্কার করা খুবই প্রয়োজন ছিল। এখনও পথ আছে যেটাকে তারা আগের ফর্মে একটা সংস্কার করা। কাছারি বাড়িটিকে ঘিরে সরকারের উন্নয়ন পরিকল্পনা আছে বলছেন জাদুঘরের কর্মকর্তারা। একটা ক্যাফেটেরিয়া করার পরিকল্পনা আছে আমাদের, ইতিমধ্যে কিছু বেঞ্চ আছে, আরও কিছু বেঞ্চ যোগ করার পরিকল্পনা আছে। তাছাড়া একটা গেস্ট রুম করার পরিকল্পনা আছে। 1840 সালে শাহজাদপুর জমিদারি নিলামে ওঠার আগে এ বাড়ির মালিক ছিলেন নীলকররা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। এই ছিল বিরতিহীন সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।
নিউজ।